আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে এমন সব অদ্ভুত খেলা খেলে যে বাস্তব আর কল্পনার মাঝখানে সূক্ষ্ম দেওয়ালটা এক নিমিষেই মুছে যায়। প্রশ্ন দাঁড়ায়, আমরা চোখের সামনে যা দেখছি তা কি আসলেই সত্যি, নাকি চোখও আমাদেরকে ধোকা দেয়? আচ্ছা, কল্পনা করুন তো, একদিন হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার সাজানো গোছানো সুন্দর পৃথিবীটা একটা বীভৎস বিভীষিকায় পরিণত হয়ে গেছে। যে মানুষটাকে আপনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার খুনের দায়ে আপনাকেই অভিযুক্ত করা হচ্ছে। চারপাশের মানুষগুলো সবাই মিলে আপনাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তে আপনার নিজের দৃষ্টিও যদি আপনার সঙ্গে প্রতারণা করতে শুরু করে, চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো মুহূর্তেই মিথ্যে হয়ে যায়, মুহূর্তেই পাল্টে যায় জীবনের সমস্ত সমীকরণ। এমন পরিস্থিতিতে কিভাবে ভরসা করবেন নিজের ওপর? কিভাবে বের হবেন সত্য বা মিথ্যার এই গোলকধাঁধা থেকে? বলছিলাম হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত বাংলা সিরিজ 6 এর কথা। এটা এমন একটা গল্প যার পরতে পরতে লুকিয়ে আছে টুইস্ট এবং সাইকোলজির যুদ্ধ। এটা এমন একটা গল্প যার শেষটা একেবারে কল্পনার বাইরে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এই রোমহর্ষক গল্পতে চলে যাই। শুরুতেই আমরা সৌম্য নামের এক ব্যক্তিকে দেখতে পাই। অফিস টাইম শেষ হওয়ার আগেই সৌম্য অফিস থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। সৌম্যর কলিগ তাকে বাধা দেয় কারণ অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। সৌম্য কারো কথা না শুনে তাড়াহুড়ো করে বের হয়ে একটা রেস্টুরেন্টে যায়। আজ তার প্রিয়তমা স্ত্রী রিখিয়ার সঙ্গে তার ডেট আছে। সৌম্য বারবার রিখিয়াকে কল করেই যাচ্ছে, কিন্তু রিখিয়া কিছুতেই কল রিসিভ করছিল না। এর মাঝে হঠাৎ রাজিয়া নামের একটা মেয়ে রেস্টুরেন্টে এসে সৌম্যর খোঁজ করতে শুরু করে। ওয়েটার সৌম্যকে দেখিয়ে দেয়। এরপর রাজিয়া সৌম্যর কাছে এসে নিজের পরিচয় দিয়ে বলে, আমি রিখিয়ার কলিগ, রিখিয়া আজ আসতে পারবে না। এরপর রাজিয়া একটা কাগজ সৌম্যর হাতে দিয়ে বলে, এটা রিখিয়া পাঠিয়েছে। কাগজটা দিয়েই রাজিয়া চলে যায়। সৌম্য কাগজটা খুলে দেখে সেখানে লেখা, কান্ট স্টে উইথ ইউ এনিমোর। রিখিয়ার কথার অর্থ বুঝে ওঠার আগেই সৌম্যর কাছে তার প্রতিবেশীর কল আসে। প্রতিবেশী মহিলা জানায় রিখিয়া মারা গেছে। সৌম্যর মাথায় হঠাৎ আকাশ ভেঙে পড়ে। যে স্ত্রীর জন্য সে অধীর আগ্রহে রেস্টুরেন্টে বসে আছে সে কিনা আজ দুনিয়াতেই নেই। সৌম্য দ্রুত ছুটে যায় বাড়ির দিকে। বাড়ির সামনে তখন অসংখ্য মানুষের ভিড়। সবাই বলাবলি করছিল রিখিয়া সুইসাইড করেছে। সৌম্যকে দেখা মাত্রই পরিচিত প্রতিবেশীরা বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সৌম্য সবাইকে ইগনোর করে বাসার ভেতরে চলে যায়। বাসার ভেতরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ফ্লোরে পড়ে আছে রিখিয়ার রক্তাক্ত নিথর দেহ। তার হাতে একটা ছুরি। এই ছুরি দিয়ে কাটা হয়েছে রিখিয়ার গলাটা। সৌম্য ছুটে যেতে চায় রিখিয়ার কাছে, কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। রিখিয়ার এমন অবস্থা দেখে সৌম্য কিছুতেই সহ্য করতে পারে না। হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে রিখিয়াকে দেখতে পায়। রিখিয়া তার ঘুম ভাঙানোর চেষ্টা করছিল। একটা সময় রিখিয়া সৌম্যর কানে কানে বলে, কান্ট স্টে উইথ ইউ এনিমোর। সাথে সাথে জ্ঞান ফিরে আসে সৌম্যর। সে আবারও রিখিয়ার কাছে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু পুলিশ তাকে আটকে রাখে। এরপর পুলিশ সৌম্যর প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে চায় সৌম্য আর রিখিয়ার মধ্যেকার সম্পর্ক কেমন ছিল। সবাই জানায় সৌম্য আর রিখিয়ার মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। দুজন দুজনকে অনেক ভালোবাসত। রিখিয়া রান্না করতে পারত না বলে সৌম্য সব সময় তাকে রান্না করে খাওয়াতো। এটা নিয়ে রিখিয়ারও মাঝে মধ্যে অনেক আফসোস হতো। তাই কিছুদিন আগেই সে এক প্রতিবেশীর কাছে গিয়েছিল সৌম্যর ফেভারিট ডিশ শেখার জন্য। পুলিশ তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। এর মাঝে রিখিয়ার মা চলে আসে। সৌম্য রিখিয়ার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেল, কেন এভাবে সুইসাইড করলো। তখন পুলিশ সৌম্যকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন রিখিয়া সুইসাইড করেছে? সৌম্য বলে, নিজে কারা যেন এটাই বলা বলি করছিল। এরপর সৌম্য আফসোস করে বলে, আমি জানতেও পারলাম না কখনো অফিস থেকে বাড়ি ফিরল, কখন এসব ঘটল। ইন্সপেক্টর ধীমান বলে, অফিসে গেলে এখানে এসব ঘটল কিভাবে? ওই সময় সৌম্যদের বাসার কাজের মহিলা এগিয়ে এসে জানায় রিখিয়া আজ অফিসে যায়নি। অফিস থেকে ছুটি নিয়েছিল সে। আর এই কথাটা গতকাল রিখিয়া নিজেই কাজের মহিলাকে বলেছে। ছুটি নেওয়ার কারণে রিখিয়া কাজের মহিলাকে একটু দেরিতেও আসতে বলেছিল। সৌম্য এসব শুনে চিৎকার করে বলে, কাজের মহিলা মিথ্যে বলছে, রিখিয়া অফিসে গিয়েছিল। কাজের মহিলা বলে, মিথ্যে বলে আমার কি লাভ? তখন সৌম্য বলে, রিখিয়া যে অফিসে গিয়েছিল আমার কাছে তার প্রমাণ আছে। এরপর সৌম্য পকেট থেকে রিখিয়ার লেখা ওই নোটটা বের করে, যেটা তাকে রাজিয়া দিয়েছিল। নোটটা দেখে সিনিয়র অফিসার চোখানি বলে, আপনি কি বলতে চাচ্ছেন আপনার ওয়াইফের সুইসাইড নোটও আপনার কাছে আছে? কিন্তু সত্যিটা হচ্ছে আপনার ওয়াইফ সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। এরপর ছুরিটা তার হাতে ধরিয়ে দিয়েছে কিলার। ওই সময় ফরেন্সিক অফিসার এসে কনফার্ম করে যে রিখিয়াকে সত্যি সত্যি নির্মমভাবে খুন করা হয়েছে। মৃত্যুর সময় রিখিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কিলারের শক্তি বেশি হওয়ার কারণে রিখিয়া তার সাথে পেরে ওঠেনি। পুলিশ এবার পুরোপুরি নিশ্চিত যে রিখিয়ার মার্ডার হয়েছে। তাই চোখানি তার সন্দেহের তীর সৌম্যর দিকে ছুড়ে জিজ্ঞেস করে, খুনটা আপনি করেননি তো? তখন সৌম্য কিছু বলার আগেই রিখিয়ার মা বলে ওঠে, সৌম্য কখনো এই কাজ করবে না। চোখানি হেসে বলে, খুনটা যেই করুক না কেন, পুলিশকে বোকা বানানোর জন্য গলা কেটে ছুরিটা রিখিয়া, আর এই সুইসাইড নোট, এটাও তো সরাসরি সৌম্যর দিকে ইন্ডিকেট করছে। এরপর অফিসার বলে,
দুজনের মধ্যে যদি অনেক ভালোবাসাই থাকবে তাহলে রিখিয়া কেন লিখলো যে সে আর সৌম্যর সঙ্গে থাকতে চায় না? সৌম্য বলে, আমি কিছু জানি না। রাজিয়া নামের মেয়েটা এসে রেস্টুরেন্টে এই চিঠিটা দিয়ে গেছে। বিশ্বাস না হলে আমার সঙ্গে রেস্টুরেন্টে চলুন। ওয়েটার, ম্যানেজার সবাই দেখেছে রাজিয়াকে। সৌম্যর কথা মতো অফিসাররা সৌম্যকে নিয়ে রেস্টুরেন্টে যায়, কিন্তু ওয়েটার কিংবা ম্যানেজার কেউই রাজিয়াকে দেখেনি। সৌম্য বারবার সবাইকে মনে করিয়ে দেয় রাজিয়ার কথা, কিন্তু কেউই মনে করতে পারে না। তখন সৌম্য সিসিটিভি ফুটেজ দেখাতে বলে। ম্যানেজার বলে, কয়েকদিন ধরে ক্যামেরাটা কাজ করছে না। এবার সৌম্য রেগে গিয়ে বলে, আপনি কেন ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন? তবে কি আপনিও রিখিয়ার খুনের সঙ্গে জড়িত? যখনই এবার সৌম্যকে থামিয়ে দিয়ে বলে, আপনি নিজেই কিন্তু এখনো একটাও প্রমাণ দিতে পারেননি, তাই মানুষের উপর উল্টো দোষ দেওয়া বন্ধ করুন। সৌম্য বলে, আমার সাথে একবার রিখিয়ার অফিসে চলুন। ওখানে গেলে নিশ্চয়ই রাজিয়া মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে। চোখানি তাতে রাজি হয়ে যায়। ওদিকে ঘটনাস্থলে সৌম্য এবং রিখিয়ার কিছু ফ্রেন্ড চলে আসলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। রাহুল, অয়ন এবং তাদের দুজনের স্ত্রী অনন্যা এবং রঞ্জিনী, এরা চারজনেই সৌম্য এবং রিখিয়ার কমন ফ্রেন্ড। ওরা জানায় গত পরশুই ওরা সবার সঙ্গে একসাথে হয়েছিল। ওই দিন সৌম্যর জন্মদিন উপলক্ষে পার্টি ছিল। পার্টিতে রিখিয়া রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। সেখানে রাহুলের স্ত্রী রঞ্জিনী বলে, সৌম্য অনেক নরম মনের মানুষ, সে কখনোই রিখিয়াকে খুন করতে পারবে না, সে হাজবেন্ড হিসেবে বেস্ট। তখনই অয়নের স্ত্রী অনন্যা কথার মাঝে বলে ওঠে, সৌম্য মোটেও বেস্ট হাজবেন্ড না, সে একটা মেরুদণ্ডহীন পুরুষ। রিখিয়া সুন্দর হওয়াতে অনেক ছেলেরাই ওর প্রতি অ্যাট্রাক্টেড ছিল, অথচ সৌম্য এসব কিছু মনেই করতো না। তবে হ্যাঁ, ওর মতো এরকম মেরুদণ্ডহীন ছেলে আর যাই করুক, খুন করতে পারবে না। অনন্যাকে থামিয়ে দিয়ে অয়ন বলে, সৌম্য মোটেও মেরুদণ্ডহীন নয়, ও একটা গোল্ডেন হার্টের ছেলে, ওর মনটা মেয়েদের মতো নরম। এটা নিয়ে আমরা মাঝে মধ্যেই ওকে নিয়ে মজা করতাম। তখন অনন্যা বলে, এই মেয়েলি ছেলেদেরকেই তো মেরুদণ্ডহীন বলে। কথায় কথায় ওরা জানায় ওদের অনিন্দ নামের আরও একটা ফ্রেন্ড আছে, যে কিনা রিখিয়ার প্রতি একটু দুর্বল। এদিকে পুলিশ সৌম্যকে নিয়ে রিখিয়ার অফিসে পৌঁছে যায়। সেখানে রাজিয়ার কথা জিজ্ঞেস করলে ম্যানেজার জানায় রাজিয়া আজ একবারও অফিস থেকে বের হয়নি। এরপর ম্যানেজার রাজিয়া নামের মেয়েটাকে ডেকে দেয়, কিন্তু এটা সেই রাজিয়া নয় যে সৌম্যকে চিঠি দিয়েছিল। সৌম্য বলে, আপনাদের অফিসে অন্য কোনো রাজিয়া আছে, তাকে ডাকুন। ম্যানেজার বলতে থাকে আর কোনো রাজিয়া নেই, কিন্তু সৌম্য কিছুতেই বিশ্বাস করতে চায় না। এরই মাঝে ম্যানেজার জানায় রিখিয়া আজ ছুটিতে ছিল। সৌম্য সেটাও বিশ্বাস করতে চায় না। অন্যদিকে পুলিশ সৌম্যর আত্মীয় স্বজনের খোঁজ করলে রিখিয়ার মা জানায় সৌম্যর আপন বলতে কেউ নেই। ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, আর সে অনেক স্ট্রিক্ট। সৌম্যর গান, কবিতা এগুলোর প্রতি দুর্বলতা থাকায় সৌম্যর বাবা সৌম্যকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন থেকেই সৌম্য একা। এরপর রিখিয়ার মা অনেকটা জোর দিয়েই বলে, আমার মেয়ের খুনি আর যেই হোক সৌম্য হবে না কখনো। নিজের স্টেটমেন্ট দিয়ে রিখিয়ার মা চলে যায়। এদিকে সৌম্য রিখিয়ার একজন কলিগকে ডেকে রিখিয়ার কথা জিজ্ঞেস করে। এই কলিগের সঙ্গে রিখিয়ার খুব ভালো সম্পর্ক, কিন্তু সেও একই কথা বলে যে রিখিয়া আজ ছুটিতে ছিল। এরপর সে জানায় আজ অনিন্দ নামের কোনো বন্ধুর সঙ্গে রিখিয়ার দেখা করার কথা ছিল, এই কারণেই অফিস থেকে ছুটি নিয়েছিল সে। এই কথা শুনে সৌম্য হতবাক হয়ে যায়। রিখিয়া কেন না জানি অনিন্দর সঙ্গে দেখা করার প্ল্যান করছিল সৌম্য সেটা বুঝতে পারে না। সৌম্য তৎক্ষণাৎ অনিন্দর নাম্বারে কল করে, কিন্তু অনিন্দর ফোনটা সুইচ অফ দেখায়। সৌম্য ওয়াশরুমে গিয়ে কাঁদতে শুরু করে। সে কিছুতেই মানতে পারছে না রিখিয়া তাকে মিথ্যে বলেছে। এরই মাঝে চোখানি সৌম্যর অফিসে খোঁজ নিয়ে জানতে পারে সৌম্যও আজ অফিসে যায়নি, সেও অফিস থেকে ছুটি নিয়েছে। এটা শুনে সৌম্য প্রচণ্ড অবাক হয়। সে তো অফিসে গিয়েছিল, অফিস থেকে সরাসরি সে রেস্টুরেন্টে গেছে, তাহলে তার কলিগরা কেন মিথ্যে কথা বলবে? সৌম্য পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্সপেক্টর ধীমান তাকে ধরে ফেলে। অফিসাররা যখন জিজ্ঞেস করে পালানোর চেষ্টা কেন করছেন, সৌম্য বলে, পালাচ্ছি না, আমি শুধু আমার অফিসে যেতে চাচ্ছি। আমার জানতে হবে কেন ওরাও আমাকে নিয়ে মিথ্যে বলছে। অফিসাররা সৌম্যর কথার জবাব না দিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়। সৌম্য এবার পুলিশ অফিসারদেরকেই সন্দেহ করতে শুরু করে। সে মনে করে পুলিশ হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওই সময় রাহুল কল করে সৌম্যকে। সৌম্য রাহুলকে জানায় সবাই মিলে তার সাথে ষড়যন্ত্র করছে। রঞ্জিনী তখন তার কাছ থেকে ফোনটা নিয়ে বলে, তুই আমাদের বাড়িতে চলে আয়। সৌম্য তাতে রাজি হয় ঠিকই, তবে পুলিশ অফিসাররা চলে আসলে সৌম্য তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। এরপর অফিসাররা সৌম্যকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সেখানে পৌঁছতেই একজন পুলিশ জানায় রিখিয়ার ফোন আনলক করা হয়েছে। মৃত্যুর আগে সে সৌম্যকে 5 বার কল করেছিল, আর অনিন্দকে কল করেছিল 18 বার। সৌম্য তখন অবাক হয়ে ভাবতে থাকে অনিন্দকে রিখিয়া এতবার কেন কল করেছিল। এরপর অফিসার যখন সৌম্যকে নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়, তখন ম্যানেজার জানায় আজ সৌম্য ছুটিতে ছিল। তখন সৌম্য ওই কলিগদেরকে ডাকতে শুরু করে যে দুপুরবেলা অফিসে থেকে বের হওয়ার জন্য তাকে বাধা দিচ্ছিল, কিন্তু সৌম্যর ওই কলিগও জানায় সে ছুটিতেই ছিল। এমনকি সৌম্য নাকি নিজের কলিগকেই বলেছিল তার নামে লিভ অ্যাপ্লিকেশন লিখতে। এই কথা শুনে সৌম্য রেগে গিয়ে বলে, তুই আমার ইমেল পাসওয়ার্ড জানিস, তাই তুই ইচ্ছে করে আমাকে ফাঁসাচ্ছিস। সৌম্য অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখনই চোখানি সৌম্যকে থামিয়ে দিয়ে বলে, এখন পর্যন্ত আপনি যা যা দাবি করেছেন সবকিছু কিন্তু মিথ্যে, এর মানে আপনি আসল অপরাধী। সৌম্য এবার পাগলের মতো আচরণ শুরু করে। সে একটা বোতল ভেঙে সবাইকে ভয় দেখিয়ে অফিস থেকে বের হয়ে যায়। সৌম্য অফিস থেকে বের হতেই একটা ছেলে বাইক নিয়ে চলে আসে,
যেন সে আগে থেকেই জানতো সৌম্য ওই মুহূর্তে পালানোর চেষ্টা করবে। ছেলেটা সৌম্যকে বাইকে তুলে নিয়ে দ্রুত পুলিশের নাগালের বাইরে চলে যায়। পুলিশ বাইকটাকে ধরতে না পারলেও নাম্বার প্লেটটা দেখে নেয়। সৌম্য তখনও জানতো না সে কার বাইকে করে পালাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ছেলেটা বাইক থামালে সৌম্য জানতে পারে এটা তার খুব কাছের বন্ধু রুদ্র। সৌম্য রুদ্রকে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? রুদ্র বলে, এত কষ্ট করে তোর জন্য বাইক চুরি করলাম, তোকে পুলিশের হাত থেকে বাঁচালাম, আর তুই কিনা আমাকেই প্রশ্ন করছিস। সৌম্য রুদ্রকে ধন্যবাদ জানিয়ে বলে, বরাবরের মতো তুই আবার আমাকে বাঁচালি। এদিকে পুলিশ রুদ্রর বাইকের নাম্বার ট্রেস করে বাইকটা খুঁজে বের করে, কিন্তু বাইকের কাছে পৌঁছলে রুদ্র কিংবা সৌম্য কাউকেই খুঁজে পায় না। কারণ পুলিশ পৌঁছানোর আগেই রুদ্র সৌম্যকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়েছে। ট্যাক্সিতে বসে সৌম্য অনিন্দকে কল করার চেষ্টা করতে থাকে। তখন রুদ্র সৌম্যর ফোনটা কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। সৌম্য ফোন ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে রুদ্র একটু রাগারাগি করে বলে, সকাল থেকে অনেক অঘটন ঘটিয়েছিস, আর না, এখন থেকে আমি যা বলবো সেভাবে কাজ করবি। তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? এইটুকু বুঝতে পারছিস না যে ফোন থাকলে পুলিশ সহজেই তোর লোকেশন ট্র্যাক করতে পারবে? রুদ্রর কথা বুঝতে পেরে সৌম্য শান্ত হয়ে যায়। পুলিশ ততক্ষণে আসলেই সৌম্যর ফোনটা ট্র্যাক করে তার লোকেশন বের করার চেষ্টা করছিল, কিন্তু ফোনটা ফেলে দেওয়ায় পুলিশ আর ফোনটা ট্র্যাক করতে পারে না। এটা জানতে পেরে চোখানি অনেক রেগে যায়। সে তার টিমকে বলে, যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, সৌম্যকে যেন তার সামনে হাজির করা হয়, আর যদি সৌম্যকে না পায় তাহলে যেন তার বাবা মাকে তুলে নিয়ে আসে। চোখানির অর্ডার পেয়ে পুরো টিম সৌম্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রুদ্র সৌম্যকে নিয়ে একটা বারে যায়। সৌম্য অনেক ভয় পাচ্ছিল যে পুলিশ যদি আসে তাহলে কি হবে, কিন্তু রুদ্রর এসব নিয়ে কোনো চিন্তা নেই। সে অনবরত ড্রিঙ্কস করতে থাকে। মাতাল অবস্থায় রুদ্র রিখিয়াকে গালাগালি করে বলে, ওকে মেরে ভালোই করেছিস। সৌম্য রুদ্রকে থামিয়ে দিয়ে বলে, সম্মান দিয়ে কথা বল, ও আমার স্ত্রী, আমি ওকে খুন করিনি, ওকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তখন রুদ্র বলে, তাহলে খুন কে করেছে? আমি? তুই যতই গলাবাজি করিস না কেন, কেউ তোর কথা বিশ্বাস করবে না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ তুই রিখিয়ার খুনি, আর এখন তো তুই পলাতক। পুলিশ তোকে আরো বেশি সন্দেহ করবে। আমি জানি আমাকে পুরো দুনিয়ার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, কিন্তু তুই তো জানিস আমি রিখিয়াকে খুন করিনি। রুদ্র বলে, আমি তোকে সবার থেকে ভালোভাবে চিনি, এই কারণেই তোকে নিষেধ করেছিলাম কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। সৌম্য বলে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই সম্পর্কে জড়িয়েছিলাম। রুদ্র বলে, কিন্তু রিখিয়া তোকে ভালোবাসতো তো? সৌম্যর তখন মনে পড়ে যায় রিখিয়ার কলিগ বলেছিল রিখিয়া অনিন্দর সঙ্গে দেখা করার জন্য অফিস থেকে ছুটি নিয়েছিল, এবং একবার দুইবার নয়, 18 বার অনিন্দকে কলও করেছিল। এটা মনে পড়তেই সৌম্য বলে, আমাকে এখনই অনিন্দর কাছে যেতে হবে, আমাকে জানতে হবে ওর আমার থেকে কি গোপন করেছে। সৌম্য যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে, কিন্তু রুদ্র বাধা দেয়। রুদ্র সৌম্যকে শান্ত করে বলে, আজকে সারাদিন অনেক কিছুই জেনেছিস তুই, বাকিটা না হয় কাল জানবি, একদিনে এত কিছু তোর জানতে হবে না। সৌম্য কাঁদতে কাঁদতে বলে, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচা, চোখানি আমাকে মেরে ফেলবে। রুদ্র বলে, ভয়ের কি আছে, আমি তো আছি, আমি তোকে বাঁচাবো, যেভাবে তোর বাবার হাত থেকে তোকে বাঁচিয়েছিলাম। এদিকে ধীমানের মনে পড়ে যায় রিখিয়ার অফিসে থাকা অবস্থায় সৌম্য কারোর সঙ্গে ফোনে কথা বলেছে। তাই ধীমানের ধারণা অবশ্যই সৌম্য কোনো বন্ধুর বাড়িতেই গেছে। তাই সে সাব ইন্সপেক্টর নীলাঞ্জনকে রাহুল আর তার স্ত্রী রঞ্জিনীর বাড়িতে পাঠিয়ে দেয়, আর নিজে যায় অয়ন এবং তার স্ত্রী অনন্যার সঙ্গে কথা বলতে। রাহুল এবং রঞ্জিনী জানায় যে ওরা সৌম্যকে ডেকেছিল, কিন্তু সৌম্য আসেনি। এদিকে ধীমান অয়ন আর অনন্যার কাছে সৌম্যর পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়। ওরা জানায় রিখিয়ার মা যা বলেছে সেগুলোই ওরা জানে, এর বেশি কিছু জানে না। ধীমান জানতে চায় সৌম্যর বাবা সৌম্যকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওরা জানায় সৌম্যর বাবা চাইতো সৌম্য ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সৌম্য সেটা চাইতো না। তাই ছোটবেলা থেকেই সৌম্যর বাবা সৌম্যকে অনেক মারধর করত, আর এক পর্যায়ে সে সৌম্যকে বাড়ি থেকে বেরই করে দিয়েছিল। ধীমান এবং নীলাঞ্জন দুই কাপলের সঙ্গে কথা বলে একটা কমন ক্লু পায়। তাদের বন্ধু অনিন্দ এবং রিখিয়ার মাঝে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। যেহেতু মৃত্যুর আগে রিখিয়া 18 বার কল করেছিল অনিন্দকে, তাই সন্দেহটা আরও তীব্র হয়। এছাড়াও পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা জটিল সমীকরণ চলছে। অয়ন এবং রাহুল একটু হলেও রিখিয়ার প্রতি দুর্বল ছিল। তারা মনে করে সৌম্য রিখিয়াকে সুখী রাখতে পারেনি। অপরদিকে অনন্যা মনে করে সৌম্য একেবারে গো বেচারা টাইপের ছেলে, ওর দ্বারা খুনটুন সম্ভব নয়। তাছাড়া এটাও বোঝা যায় যে সে রিখিয়ার ওপর একটু জেলাস হতে পারে, রিখিয়ার সৌন্দর্যই তার এই জেলাসির কারণ। অন্যদিকে সৌম্য রুদ্রর সঙ্গে বসে ড্রিঙ্ক করতে করতে পুরো মাতাল হয়ে পড়ে। সৌম্যর অবস্থা দেখে রুদ্র তাকে উঠিয়ে নিয়ে বলে, আমাদের এভাবে এক জায়গায় থাকাটা একদম সেফ নয়, আমাদেরকে এখন অন্য কোথাও যেতে হবে। তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি বিল দিয়ে আসছি। রুদ্রর কথা মতো সৌম্য বাইরে গিয়ে দাঁড়ায়, কিন্তু তখনই বাড়ির সামনে রাজিয়া হাজির হয়। সৌম্য চিৎকার করে রুদ্রকে ডাকতে থাকে রাজিয়াকে দেখানোর জন্য, কিন্তু রুদ্র সৌম্যর ডাক শুনতে পায় না। তখন সৌম্য রাজিয়ার গাড়ির কাছে গিয়ে রাজিয়াকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। রাজিয়া বের না হয়ে গাড়ির গ্লাস নামিয়ে দেয়। সৌম্য বলে, তুমি রিখিয়ার চিঠিটা কোথায় পেয়েছো বলো, সবাই আমাকে ভুল বুঝছে, একমাত্র তুমি প্রমাণ করতে পারো আমি কোনো অপরাধ করিনি। কিন্তু রাজিয়া সৌম্যর কোনো কথার জবাব না দিয়ে বলে,
তুমি রুদ্র ছেলেটাকে একদম বিশ্বাস করবে না। এই কথাটা বলেই রাজিয়া চলে যায়। এর মাঝে রুদ্র বাইরে বেরিয়ে আসে। রুদ্র দূর থেকে দেখতে পায় সৌম্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে। রুদ্র সৌম্যর কাছে জানতে চায় মেয়েটা কে। সৌম্য তখন তাকে রাজিয়ার পরিচয় বলে, সাথে ভুলবশত এটাও বলে ফেলে যে রাজিয়া তাকে বলেছে যেন রুদ্রকে বিশ্বাস না করে। এই কথা শুনে রুদ্র রাজিয়াকে গালি দিয়ে বলে, এই কারণে আমি মেয়ে মানুষ সহ্য করতে পারি না। এদিকে থানায় ফিরে ধীমান এবং নীলাঞ্জন তাদের সিনিয়র অফিসারকে জানায় সৌম্য ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কি কি কথা হয়েছে। এরপর ধীমান এবং নীলাঞ্জন কেস নিয়ে ডিসকাস করতে শুরু করেন। ওদের কাছে ওই মুহূর্তে সবথেকে রহস্যময় চরিত্র হলো অনিন্দ, যে কিনা এখনো পুলিশের সামনে আসেনি। এরপর আমরা দেখতে পাই রুদ্র সৌম্যকে একটা বোর্ডিং হাউসে নিয়ে আসে, যার নাম মহাকালী বোর্ডিং। এখানে সৌম্যর জীবনের একটা বড় অংশ কেটেছে। সৌম্যর বাবা যখন সৌম্যকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন সে এই মেসেই এসেছিল। মেসের কেয়ারটেকার হলো ভানু। এতদিন পর এত রাতে হঠাৎ সৌম্যকে দেখে ভানু অবাক হয়ে যায়। সৌম্য ভানুর কাছে তার রুমের চাবি চায়। ভানু চাবি দিলে সৌম্য বলে, আমার সাথে আমার এক বন্ধুও আছে, একটা এক্সট্রা বেড লাগবে। কথাটা বলে সৌম্য পিছনে তাকিয়ে দেখে রুদ্র নেই। সৌম্য অবাক হয়। ভানু বিরক্ত হয়ে বলে, আমি তো তোমার সাথে কাউকে দেখলাম না। তোমার এসব বন্ধু বান্ধবের চিন্তা বাদ দিয়ে রুমে চলো। সৌম্য রুমে গিয়ে ভানুকে বলে, কেউ আমার খোঁজ করলে বলবে আমি নেই, শুধু রুদ্র আসলে আসতে দেবে। এসব বলে সৌম্য শুয়ে শুয়ে রিখিয়ার কথা ভাবতে থাকে। ভানু সৌম্যর কাছে গিয়ে বলে, তোমার মন খারাপ তাই না? তবে তোমার মন ভালো করার একটা ওষুধ আমার কাছে আছে। এই কথা বলে ভানু নিজের মুখ দিয়ে বিভিন্ন পশুর ডাকের মিমিক্রি করতে শুরু করে। ভানু আসলে নিজের মুখ দিয়ে অনেক রকমের ভয়েস বের করতে পারে, এমনকি মানুষের ভয়েসও হুবহু নকল করতে পারে। সৌম্য প্রচণ্ড ক্লান্ত ছিল। এটা বুঝতে পেরে ভানু আর বিরক্ত না করে চলে যায়। আর সৌম্য রিখিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম ভাঙলে সৌম্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই চোখানি চলে আসে। সৌম্য তখন অনেক বেশি ঘাবড়ে যায়। চোখানি হাসতে হাসতে বলে, আমার চোখে ধুলো দেওয়া এতটা সহজ নয়। চোখানির কথা শেষ হতে না হতেই সৌম্য তার চোখে ডিটারজেন্ট ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। চোখানি সৌম্যকে ধাওয়া করতে শুরু করে। সৌম্য নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুটে চলছিল। ওই সময় কোনোভাবে রাজিয়া চলে আসে। সে সৌম্যকে তার গাড়িতে উঠে বসতে বলে। ততক্ষণে রুদ্রও চলে এসেছে। রুদ্র সৌম্যকে বলে, তুই আমার বাইকে ওঠ, আমি ছাড়া কেউ তোকে বাঁচাতে পারবে না। সৌম্য কনফিউজড হয়ে যায় যে কার সাথে যাবে। একটা পর্যায়ে সে কারোর সঙ্গে না গিয়ে আবারও প্রাণপণে ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর পুলিশের চোখের আড়াল হয়ে সৌম্য দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়। ওই সময় সৌম্যর হ্যালুসিনেশন শুরু হয়। সে কল্পনায় রিখিয়াকে দেখতে পায়। রিখিয়ার গলায় কাটা দাগ। রিখিয়া কাঁদতে কাঁদতে সৌম্যকে বলে, রুদ্র আমাকে মেরে ফেলেছে, তুমি কিছু করবে না? ওই সময় রুদ্র চলে আসে। রুদ্র বলে, রিখিয়া মিথ্যে বলছে। রিখিয়া বলে, রুদ্র মিথ্যে বলছে, ও কখনো আমাদের ভালো চায়নি। তখনই সৌম্যর ঘুম ভেঙে যায়। এতক্ষণ আসলে সৌম্য স্বপ্ন দেখছিল। দরজার কড়া নাড়ার শব্দেই সৌম্যর ঘুম ভেঙে যায়। সৌম্য দরজা খুলে দেখে ভানু এসেছে। ভানু বলে, তোমার বন্ধু রুদ্রকে আমার একদম সুবিধার মনে হয় না। একদিন দেখবে এই রুদ্রই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই কথা শুনে সৌম্য বলে, রিখিয়াকে তাহলে সত্যি কথা বলে গেল? সৌম্য তড়িঘড়ি করে বাইরের দিকে ছুটতে শুরু করে। ভানু সৌম্যকে বাধা দিয়ে বলে, কাল রাতে তুমি আসার পর থেকে একটা লাল গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে একটা সুন্দরী মেয়ে, মনে হচ্ছিল সে তোমার উপর নজর রাখছে। সৌম্য ভাবে হয়তো রাজিয়া এসেছে, তাই সে ছুটে বাইরে যায়। কিন্তু বাইরে গিয়ে দেখতে পায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। চোখানি তার টিমকে নিয়ে মেসের সামনে চলে এসেছে। সৌম্য আবারও রুমে ফিরে যায়। ওই সময় রুদ্র কল করে। ভানু কল রিসিভ করলে রুদ্র বলে, সৌম্য যেন কোনোভাবেই রুম থেকে বের না হয়, পুলিশ তাকেই খুঁজতে এসেছে। এই কথা শুনে সৌম্য বলে, এই মেস বাড়ির ঠিকানা অবশ্যই অনিন্দ পুলিশকে দিয়েছে। অনিন্দ ছাড়া তো আর কেউ এখানকার অ্যাড্রেস জানে না। আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। এই কথা বলেই সৌম্য পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত চোখানির গাড়ির লুকিং গ্লাসে সে সৌম্যকে দেখে ফেলে আর তৎক্ষণাৎ সৌম্যকে ফলো করতে শুরু করে। পুলিশের গাড়ির আড়াল হতেই সৌম্য একটা শপিং মলে গিয়ে একটা নতুন শার্ট কিনে নেয়, কারণ তার গায়ের শার্টটা পুলিশ চিনে ফেলেছে। শার্ট দেখে সহজেই তাকে খুঁজে বের করতে পারবে। অন্যদিকে ধীমান আর নীলাঞ্জন আরেকবার সৌম্য এবং রিখিয়ার বাড়িতে সার্চ করতে যায়, যদি কোনো ক্লু পাওয়া যায় এই আশায়। আর সার্চ করতে গিয়ে ওয়াশরুমের ভেতর ধীমান একটা প্রেগনেন্সি কিট খুঁজে পায়। রেজাল্ট নেগেটিভ ছিল, অর্থাৎ টেস্টটা যদি রিখিয়া করে থাকে তাহলে সে মৃত্যুর সময় প্রেগনেন্ট ছিল না। এরপর আমরা রিখিয়ার মাকে দেখতে পাই। রিখিয়ার মায়ের বাড়িতে রিখিয়ার শেষকৃত্যের আয়োজন চলছে। রিখিয়ার পোস্টমর্টম হয়ে গেছে। রিখিয়ার মামা এসে রিখিয়ার মাকে জানায় একটু পরেই ডেড বডি চলে আসবে। রিখিয়ার মা কাঁদতে কাঁদতে বলে, ডেড বডি নয়, আমার মেয়ে রিখিয়া আসবে। রিখিয়ার মা সবাইকে রুম থেকে বের করে দিয়ে একা একা মেয়ের শোকে কাঁদতে থাকে। এরই মাঝে সৌম্য চলে আসে। সে লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে জানালা দিয়ে রিখিয়ার মাকে ডাকতে থাকে। সৌম্যকে দেখে রিখিয়ার মা তাকে আউট হাউসে যেতে বলে। সৌম্য লুকিয়ে লুকিয়ে আউট হাউসে চলে যায়। কিছুক্ষণ পর রিখিয়ার মাও সবার চোখ ফাঁকি দিয়ে সৌম্যর সঙ্গে দেখা করতে সেখানে যায়। সৌম্য কাঁদতে কাঁদতে রিখিয়ার মাকে বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। একদিকে পুলিশ আর একদিকে রাজিয়া নামের মেয়েটা অনবরত আমাকে ফলো করছে। আমি যাওয়ার কোনো জায়গা পাচ্ছি না।
এভাবে কি বেঁচে থাকা যায়? আমি কাকে বিশ্বাস করব কাকে করব না কিচ্ছু বুঝতে পারছি না। ভীষণ একা হয়ে গেছি আমি। রিখিয়ার মা সৌম্যকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তো আছি তোমার সাথে। এরপর সৌম্য বলে, আজ ভোরে রিখিয়া এসেছিল আমার কাছে। ও আমাকে বলল রুদ্র ওকে খুন করেছে। আমি ভাবতেও পারছি না রুদ্র এমনটা কেন করছে। রিখিয়ার মা সৌম্যর মনের অবস্থা বুঝতে পারে। সে সৌম্যকে ভালোভাবে বুঝিয়ে বলে, ওটা তুমি স্বপ্ন দেখেছ, তাই এটা সত্য মিথ্যা ভাবার কোনো দরকার নেই। এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। এরপর সৌম্য রিখিয়ার মাকে জিজ্ঞেস করে, রিখিয়া কখনো অনিন্দর ব্যাপারে কিছু বলেছিল কিনা। রিখিয়ার মা জানায় একদিন বলেছিল। কথা শেষ হতে না হতেই রিখিয়ার মায়ের ফোনে অনিন্দর কল আসে। অনিন্দ রিখিয়ার মাকে বলে, আপনাকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। এই কথাগুলো পুলিশেরও জানা উচিত। আমি আপনার সঙ্গে সামনাসামনি দেখা করে কথাগুলো বলতে চাই। সৌম্য রিখিয়ার মাকে শিখিয়ে দেয় যা বলার এখানেই বলতে। রিখিয়ার মাও সেটাই বলে, কিন্তু অনিন্দ বুঝে যায় রিখিয়ার মায়ের সামনে কেউ আছে। নিশ্চয়ই সৌম্য আছে। অনিন্দ তাকে সরাসরি জিজ্ঞেস করে, আপনার সামনে সৌম্য আছে তাই না? রিখিয়ার মা কোনো জবাব দেওয়ার আগেই অনিন্দ ফোনটা কেটে দেয়। সৌম্য তখন জানার জন্য অস্থির হয়ে যায় যে কি বলতে চাচ্ছে অনিন্দ। রিখিয়ার মা জিজ্ঞেস করে, এত অস্থির হচ্ছ কেন? সৌম্য বলে, কারণ রিখিয়া 18 বার কল করেছিল অনিন্দকে। সে অবশ্যই কিছু জানে। অন্যদিকে ধীমান আর নীলাঞ্জন ডিসকাস করে রিখিয়ার প্রেগন্যান্সি টেস্ট করেছে, এর মানে সে বেবি এক্সপেক্ট করছিল। এসব কথা মেয়েরা সবসময় নিজের মাকেই আগে বলে, তাই ওরা রিখিয়ার মায়ের সঙ্গে কথা বলতে যায়। পুরো বাড়িতে কোথাও রিখিয়ার মাকে না পেয়ে রিখিয়ার মামা ওদেরকে আউট হাউসে নিয়ে যায়। বাইরে থেকে পুলিশের আওয়াজ শুনে সৌম্য ভীষণ ভয় পায়। সে তৎক্ষণাৎ আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর রিখিয়ার মা বাইরে বের হলে চোখানি জিজ্ঞেস করে, ভেতরে আর কেউ নেই? রিখিয়ার মা বলে, আমি জানি আপনারা সৌম্যকে খুঁজছেন। আপনারা অকারণে সৌম্যর পেছনে লেগেছেন। ও রিখিয়ার খুন করেনি। চোখানি বলে, আপনার মেয়ে যে বেবি এক্সপেক্ট করছিল এটা জানেন তো? এই কথা শুনে রিখিয়ার মা অবাক হয়ে বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ রিখিয়ার কোনো ইউটেরাস নেই। বেশ কয়েক বছর আগে একটা প্রবলেমের কারণে রিখিয়ার ইউটেরাস অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়েছে। এটা শুনে চোখানি বলে, তাহলে খুনের আসল কারণ এটাই। সৌম্য চিট করছিল। সে রিখিয়ার অনুপস্থিতিতে অন্য কোনো মেয়েরকে বাড়িতে নিয়ে আসতো। ওয়াশরুমে পাওয়া কিটটা সৌম্যর গার্লফ্রেন্ড ইউজ করেছে। আড়াল থেকে এসব শুনে সৌম্য অনেক হাইপার হয়ে যায়। সে আর লুকিয়ে থাকতে পারে না। বাইরে এসে চিৎকার করে বলে, আমি কখনো এসব করিনি। এরপর সে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল রুদ্র। সে সৌম্যকে গাড়িতে তুলে নিয়ে পালাতে শুরু করে। পুলিশরাও তাদেরকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে বৃদ্ধ অন্ধ কাপল বাইকের সামনে চলে আসলে তারা ওদেরকে হারিয়ে ফেলে। ধীমান তখনও রিখিয়ার মাকে জিজ্ঞাসাবাদ করছিল। ধীমান জিজ্ঞেস করে, আপনার মেয়ে যেহেতু প্রেগন্যান্সি কিট ইউজ করেনি, তার মানে অন্য কেউ ইউজ করেছে। কে হতে পারে সৌম্য সেই গার্লফ্রেন্ড? রিখিয়ার মা বলে, আমি কখনোই বিশ্বাস করব না অন্য কোনো মেয়ের সঙ্গে সৌম্যর রিলেশন ছিল। সৌম্যর মতো নিঃস্বার্থ ছেলে আর হয় না। এরপর রিখিয়ার মা জানায়, ইউটেরাস না থাকার কারণে রিখিয়ার বিয়ে ভেঙে যাচ্ছিল। যে মেয়ে কখনো সন্তান জন্ম দিতে পারবে না তাকে কে বিয়ে করবে? কিন্তু এসবের মাঝেও রিখিয়ার জীবনে আসে সৌম্য। সবকিছু জেনে শুনেই সৌম্য রিখিয়াকে বিয়ে করতে চায়। রিখিয়ার মা একবার বলেছিল রিখিয়াকে বিয়ে করলে কখনো বাবার ডাক শুনতে পারবে না। ওইদিন সৌম্য বলেছিল, সন্তান দরকার পড়লে কোনো অসহায় অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করব। সৌম্যর কথায় সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিল রিখিয়ার মা। ধীমান জানতে চায় সৌম্যর বাবা মা বিয়েটা মেনে নিয়েছিল কিনা। রিখিয়ার মা বলে, আমি ওদেরকে ঠিকভাবে চিনি না, তাই বিয়েটা ওরা মন থেকে মেনেছিল কিনা সেটাও আমি জানি না। তবে সৌম্যর মা একবার রিখিয়াকে কল করে আশীর্বাদ করেছিল। এদিকে সৌম্য রুদ্রর ওপর রাগ করে বলে, তুই চুরি কলা তো ভালোই শিখেছিস। যখন তখন গাড়ি চুরি করিস, নিশ্চয়ই এভাবে খুনও করিস। তুই কি আমার রিখিয়াকে খুন করেছিস? রিখিয়া আমাকে বলেছে তুই ওকে খুন করেছিস। রুদ্র বলে, তুই জাস্ট একটা স্বপ্ন দেখেছিস। আর তুই এমন স্বপ্ন দেখেছিস ওই শয়তান রাজিয়ার কারণে। কালও তোকে বলেছিল আমাকে বিশ্বাস না করতে। এই কারণে আমার উপর নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তোর। আমি রিখিয়াকে পছন্দ করি না এটা সত্যি, তাই বলে খুন করে ফেলবো? এটা কখনোই সম্ভব নয়। এরপর রুদ্র সৌম্যকে একটা নতুন ফোন গিফট করে। এই মুহূর্তে সৌম্যর একটা ফোন খুবই দরকার ছিল, তাই ফোন পেয়ে সে অনেক খুশি হয়। সবার আগে সৌম্য কল করে অনিন্দকে। সৌম্য অনিন্দকে বলে, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। অনিন্দ বলে, আমার যা বলার আমি পুলিশকে বলবো। সৌম্য বলে, আমার অনেক কিছু জানার আছে তোর থেকে। তোর আর রিখিয়ার মধ্যে কি কোনো অ্যাফেয়ার ছিল? অনিন্দ বলে, তুই পাগল হয়ে গেছিস, তোর ট্রিটমেন্ট দরকার। তুই আগে ট্রিটমেন্ট করা, আমি পুলিশের কাছে যাচ্ছি। এই বলে অনিন্দ ফোনটা কেটে দেয়। রুদ্র ততক্ষণে গাড়ি ড্রাইভ করে অনিন্দর বাড়ির সামনে চলে আসে। রুদ্র বলে, আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আমি বাড়িতে চলে এসেছি। অনিন্দ পুলিশের কাছে যাওয়ার আগে তুই ভেতরে গিয়ে ওর সঙ্গে কথা বল। সৌম্য গাড়ি থেকে নামতে গিয়ে থেমে যায়। সে বলে, পুলিশ আশেপাশে থাকতে পারে, আমি যাব না। অন্যদিকে অনিন্দ পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়। তখনই নীলঞ্জন কল করে বলে, আপনার আসার দরকার নেই, আমরাই আপনার বাড়িতে এসে কথা বলবো। অনিন্দ লাইনে থাকা অবস্থাতেই কে যেন বাইরে থেকে অনিন্দকে ডাক দেয়। ভয়েসটা একদম সৌম্যর মতো, তাই অনিন্দ বলে ওঠে, সৌম্য তুই? কথাটা নীলঞ্জন শুনতে পায়। সৌম্য অনিন্দর বাড়িতে আছে ভেবে সে দ্রুত অনিন্দর বাড়ির দিকে যেতে শুরু করে।
এদিকে রুদ্র ও সৌম্যকে অনিন্দর বাড়ির ভেতরে যাওয়ার জন্য রাজি করায়। অনিন্দ দরজার সামনে যেতেই ওরা শুনতে পায় ভেতরে অনিন্দ কারোর সঙ্গে কথা বলছে, যার ভয়েস হুবহু সৌম্যের মতো। সৌম্যর ভয়েস কপি করা লোকটা অনিন্দর সামনে না এসে আড়াল থেকেই কথা বলে যাচ্ছিল। অনিন্দ ভাবছিল সৌম্য তার সঙ্গে লুকোচুরি খেলছে। অনিন্দ বারবার সৌম্যকে ওয়ার্নিং দিচ্ছিল যে সে যেন এমন লুকোচুরি না খেলে বাইরে বেরিয়ে আসে। শেষমেশ সৌম্য বেরিয়ে আসে ঠিকই, তবে সেটা আসলে সৌম্য নয়, ভানু ছিল। সৌম্য শেষবার যখন মেসে গিয়েছিল তখনই ভানু বলেছিল সে সৌম্যর কণ্ঠ হুবহু নকল করতে পারে। তাই অনিন্দকে ধোকা দেওয়াটা তার জন্য খুব কঠিন ছিল না। তবে অনিন্দ ভানুর হাতে চাকু দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই ভানু তার পেটে ছুরি দিয়ে আঘাত করে তাকে ধরাশায়ী করে ফেলে। ঘটনাক্রমে ঠিক সেই মুহূর্তে সৌম্যও সেখানে চলে আসে। সে এই অবস্থা দেখে ভানুকে বলে, তুমি এসব কি করলে? তখন ভানু বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। অনিন্দ তোমাকে ফাঁসাতে চাচ্ছিল, আমি তোমাকে বাঁচিয়েছি। সৌম্য তখন অনিন্দকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, আর সেই সুযোগে ভানু সেখান থেকে চলে যায়। তবে দুর্ভাগ্যবশত অনিন্দকে বাঁচানোটাও সৌম্যর পক্ষে সম্ভব হয় না। এরই মাঝে পুলিশ পৌঁছে যায় অনিন্দর বাড়িতে। তারা এসে দরজায় কড়া নাড়লে সৌম্য প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানতো পুলিশ কখনোই তার কথা বিশ্বাস করবে না। এদিকে পুলিশ অনেকক্ষণ দরজায় নক করার পরেও যখন ভেতর থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না, তখন তারা দরজা ভাঙতে শুরু করে। সেটা দেখে সৌম্য দৌড়ে চলে যায় পেছনের বারান্দার দরজা খুলতে। দরজাটা বহুদিন ধরে বন্ধ থাকায় সেটা সহজে খুলতে চাচ্ছিল না। তবুও অনেক কষ্টেও সৌম্য সেটা খুলে পেছনের পাইপ বেয়ে নিচে নেমে আসে। ততক্ষণে পুলিশও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেখানে অনিন্দর অবস্থা দেখে তারাও অবাক হয়ে যায়। এরপর ধীমান সৌম্যকে আশেপাশে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিশ নেই। একটা পর্যায়ে সে পেছনের বারান্দায় গিয়ে দেখে সেখানে সৌম্যর ড্রেসের একটা টুকরো পড়ে আছে, যেটা কিনা পিনে আটকে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। সেটা দেখে ধীমান বুঝতে পারে অনিন্দর খুনটাও সৌম্যই করেছে। তারা তৎক্ষণাৎ সৌম্যকে ধরার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে সৌম্য ততক্ষণে দেওয়াল টপকে বাইরে বেরিয়ে গাড়ির কাছে এসে দেখে রুদ্র সেখানে নেই। সে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রুদ্রর কোনো পাত্তাই নেই। সৌম্য তখন পালিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা বাচ্চা ছেলে বলে ওঠে, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি গাড়িতে এসে বসো, পালাতে হবে তো। বাচ্চাটাকে দেখে সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে, আর গাড়িতে কি করছো? সে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে গাড়ি থেকে নামতে বলে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে, কারণ বেশি কিছু ভাবার মতো সময় তার হাতে ছিল না। তখন পুলিশের গাড়িও তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু ধরতে পারে না। এর মাঝে রিখিয়ার লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য। মেয়ের এমন অবস্থা দেখে রিখিয়ার মা ভীষণভাবে ভেঙে পড়ে। ওদিকে রাহুলরা যখন শ্মশানের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখনই রাহুলের কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় যে সৌম্য অনিন্দকেও খুন করে ফেলেছে। এই কথা শোনার পর রাহুল এবং রঞ্জিনী দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাহুল তখন রঞ্জিনীকে শ্মশানে যেতে বলে নিজে চলে যায় অনিন্দর বাড়িতে বডিটা আইডেন্টিফাই করার জন্য। পুলিশের ধারণা ছিল অনিন্দ তাদেরকে কোনো জরুরি ইনফরমেশন দিতে চাচ্ছিল, আর সেই কারণেই সৌম্য আগেভাগে তাকে মেরে ফেলেছে। তাই এবার সেই ইনফরমেশনটা কি হতে পারে সেটা খুঁজে বের করাই পুলিশের মেইন উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। ওদিকে রঞ্জিনী যখন শ্মশানে যাওয়ার জন্য রওনা হচ্ছিল, তখনই তার কাছে সৌম্যর কল আসে। রঞ্জিনী তখন হন্তদন্ত হয়ে তাকে অনিন্দের খুনের বিষয়টা জানালে সৌম্য বলে যে সে এই বিষয়টা জানে, এবং খুনটা যে ভানু করেছে সেটাও সে রঞ্জিনীকে জানিয়ে দেয়। সে নিশ্চিত ছিল যে রিখিয়ার খুনটাও ভানুই করেছে। সে রঞ্জিনীকে সবকিছু খুলে বলে, সাথে এটাও জানায় যে সে যেভাবেই হোক ভানুকে খুঁজে বের করবে। তার কথার মাঝেই হঠাৎ পেছন থেকে বাচ্চাটা বলে ওঠে, তোমাদের এত কথা কিসের? তাড়াতাড়ি গাড়ি চালাও, নাহলে তো পুলিশ ধরে ফেলবে। বাচ্চাটা এখনো নামেনি দেখে সৌম্য একটু বিরক্ত হয়, তবে তার করার কিছুই ছিল না। ততক্ষণে পুলিশ অনিন্দর বডি চেক করে তার পকেট থেকে একটা চিরকুট পায়, যেখানে ডক্টর পাকরাশি এবং গগন রায় এই দুটো নাম লেখা ছিল। সাথে সরোজিনী পার্ক নামের একটা অ্যাড্রেসও ছিল। এমন সময় রাহুল সেখানে পৌঁছলে নীলাঞ্জন তাকে ওই নাম এবং অ্যাড্রেস দেখিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রাহুল জানায় এইসব ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। সেটা শুনে পুলিশরা একটু চিন্তায় পড়ে যায়। ওদিকে সৌম্য কথায় কথায় বাচ্চাটার কাছ থেকে জানতে পারে যে সেও কাউকে খুন করে পুলিশের হাত থেকে পালাচ্ছে। সৌম্যর পোশাকে রক্ত লেগেছিল বলে সে সৌম্যকে তার জামাটা খুলে ফেলতে বলে। তার নিজের জামাতেও রক্ত লেগেছিল, তাই সেও সেটা খুলে ফেলেছে। এই কথা শুনে সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার কাকে খুন করলে? তখন বাচ্চাটা বলে, আমার বন্ধুর বাবাকে। খুব বিরক্ত করতো আমার বন্ধুকে, অনেক মারধর করতো, তাই একদিন রাগের মাথায় আমি ওনার মাথায় বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলাম। এরপর থেকে তো পালিয়ে বেড়াচ্ছি। বাচ্চাটার মুখে এইসব কথা শুনে সৌম্য ভয় পেয়ে যায়। সে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাটাকে নামিয়ে দেয়। তখনই হঠাৎ সে অন্য একটা ট্যাক্সিতে ভানুতে কোথাও যেতে দেখে এবং তাড়াহুড়ো করে তাকে ফলো করতে শুরু করে। ভানু তখন মেসের দিকে যাচ্ছিল, তাই সৌম্য মেসের দিকে এগোতে থাকে। এদিকে ধীমান শ্মশানে রিখিয়ার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তখন রিখিয়ার মা তাকে জিজ্ঞেস করে, আমার মেয়ের খুনি কোথায়? ধীমানের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তবে সে যখন রিখিয়ার মাকে জানায় যে অনিন্দও মারা গেছে, তখন রিখিয়ার মা একেবারে হতবাক হয়ে যায়। তখন ধীমান তাকে বলে, সৌম্যকে আর দয়া করে শেল্টার দেবেন না। সেটা শুনে রিখিয়ার মা বলে ওঠে, এগুলো কোন ধরনের কথা? সবকিছুর মধ্যে আপনারা সৌম্যকে কেন জড়াচ্ছেন? তখন ধীমান সৌম্যর জামার টুকরোটা রিখিয়ার মাকে দেখালে সে আরো বেশি অবাক হয়। তখন তার মনে পড়ে যায় অনিন্দর বলা কথাগুলো। অনিন্দ তাকে সেদিন কিছু শেয়ার করতে চেয়েছিল,
কিন্তু সৌম্যর কথা শুনে সে ফোনটা কেটে দিয়েছিল। সেখান থেকে রিখিয়ার মায়ের মনেও একটু সন্দেহ জাগে। তখন ধীমান তাকে জিজ্ঞেস করে, আপনি কি আইডিয়া দিতে পারবেন সৌম্য কোথায় গিয়ে পালাতে পারে? রিখিয়ার মা তখন তাকে সৌম্যর ওই পুরনো মেসটার কথা জানায়, যার ব্যাপারে সে রিখিয়ার কাছ থেকেই শুনেছিল। আর এই কথা শোনা মাত্রই ধীমানরা তৎক্ষণাৎ সেই মেসের খোঁজে বেরিয়ে পড়ে। সৌম্য তখনও মেসে পৌঁছে পারেনি। যাওয়ার পথে বেচারা হাউমাউ করে কাঁদতে শুরু করে। প্রথমে রিখিয়া, তারপর তার সবচেয়ে কাছের বন্ধু অনিন্দ। কাউকেই ধরে রাখতে পারল না সে। তারপর আবার পুলিশ তাকেই সন্দেহ করছে। কি করবে, কোথায় যাবে, কিভাবে সমাধান খুঁজবে, সৌম্য কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব ভাবতে ভাবতেই সে পৌঁছে যায় মেসে। সৌম্য মেসের ভেতরে গিয়ে ভানুকে পাগলের মতো খুঁজতে শুরু করে। তখন তার চিৎকার শুনে মেসের ম্যানেজার বাইরে এসে ব্যাপারে জিজ্ঞেস করলে সৌম্য তার কাছেও ভানুর ব্যাপারে জানতে চায়। তার এমন পাগলামি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ সৌম্য ভানুর আওয়াজ শুনে ওপরের ঘরটায় চলে যায়। সেখানে গিয়ে দেখে রুদ্র ভানুকে মারধর করে জিজ্ঞেস করছে সে অনিন্দকে কেন মেরেছে। সৌম্যর মাথাটাও তখন রাগে আগুন হয়েছিল। সে ভানুর গলা চেপে ধরে ওই একই প্রশ্ন করতে থাকে। ভানু তখনও বলে যে সে যা করেছে সৌম্যর ভালোর জন্য করেছে। সেটা শুনে রুদ্র সৌম্যকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌম্য কারো বাধা মানে না। রাগের মাথায় শেষমেশ সে ভানুকে গলা টিপে মেরেই ফেলে। ওপরের চিৎকার চেঁচামেচি শুনে মেসের লোকেরা বাধ্য হয়ে পুলিশকে খবর দেয়। খবরটা পেয়ে পুলিশরা আরও দ্রুত গতিতে মেসের দিকে এগোতে থাকে। এদিকে রুদ্র ভানুর এই অবস্থা দেখে সৌম্যকে বলে, তুই এটা কি করলি? সত্যি সত্যি তুই খুনি হয়ে গেলি এখন। আমি তোকে বাঁচাতে বাঁচাতে ক্লান্ত হয়ে গেছি, এবার তোকে কে বাঁচাবে? সৌম্য বুঝতে পারছিল সে একটা বড় ভুল করে ফেলেছে, কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কোনো রকম রিয়্যাক্ট করতে পারছিল না। এরই মাঝে পুলিশ চলে আসলে রুদ্র ভীষণ ঘাবড়ে গিয়ে বলে, এবার তুই কি করবি? তখন সৌম্য বলে, আমি রিখিয়ার খুনিকে মারতে চেয়েছিলাম, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন আমি পুলিশের কাছে স্যারেন্ডার করে দেব। কিন্তু রুদ্র সেটা করতে দিতে চায় না। সে জানায় ভানু শুধুমাত্র অনিন্দকে খুন করেছে, তাও সৌম্যকে বাঁচানোর জন্য। অনিন্দ তাকে ফাঁসাতে চেয়েছিল বলেই ভানু তাকে খুন করেছে, কিন্তু সে রিখিয়াকে মারেনি। এই কথা শুনে সৌম্য কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মেসের ম্যানেজার পুলিশকে জানায় যে সৌম্য ওপরে আছে। পুলিশ তখন জিজ্ঞেস করে, ওপরে মোট কয়জন আছে? ম্যানেজার বলে, তা জানি না, একা আছে নাকি বেশি মানুষ আছে। সৌম্য এখানে এসে পাগলামি করছিল আর বারবার ভানুদা বলে ডাকছিল। এই কথা শুনে পুলিশরা ওপরের ঘরের দিকে এগিয়ে গেলে রুদ্র সেটা শুনে সৌম্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাদেরকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু এবারও তারা পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সফল হয়। ট্যাক্সিতে করে পালানোর সময়ও সৌম্য বারবার এটাই বলছিল যে আমি খুনি হয়ে গেলাম, আমি কাউকে মারতে চাইনি কিন্তু মেরে ফেললাম। সেটা শুনে রুদ্র তাকে নিষেধ করে, কারণ ড্রাইভার তো আর কানে কালা নয়। সেটা শুনে সৌম্য একটু শান্ত হয়। তখন রুদ্র তাকে জিজ্ঞেস করে, এখন তুই কোথায় যাবি? সৌম্য বলে, আমি জানি না আমি কোথায় যাব, পুলিশ তো সব জায়গায় ঘেরাও করে রেখেছে, মেসেও আর ফিরতে পারবো না। সব মিলিয়ে ভীষণ ভেঙে পড়েছিল সৌম্য। তাই রুদ্র তাকে বুঝিয়ে শানিয়ে শান্ত করার চেষ্টা করে। এরই মাঝে সৌম্যর কাছে রঞ্জিনীর কল আসে। সে সৌম্যকে বলে, আমাকে সত্যি করে বলতো, অনিন্দকে কি তুই খুন করেছিস? এটা শুনে সৌম্য কাঁদতে কাঁদতে বলে, তুইও আমাকে অবিশ্বাস করছিস? আমি কেন অনিন্দকে মারতে যাব? কেউ আমার কথা বিশ্বাস করছে না। সেটা শুনে রঞ্জিনীরও খুব কষ্ট হয়। সে সৌম্যকে বলে, দেখ, আমি তোকে বিশ্বাস করতে চাচ্ছি, কিন্তু সবাই এমনভাবে কথাগুলো বলছে যেটা সহ্য করা যাচ্ছে না। সেটা শুনে সৌম্য বলে, সবাই বললে তুইও বলবি? তুই কি আমাকে চিনিস না? কথা বলার সময় সৌম্যর প্রচণ্ড কাশি হচ্ছিল। বেচারা ঠিকভাবে কথাই বলতে পারছিল না। তখন রুদ্র তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে রঞ্জিনীকে বলে, আমরা কি একবার দেখা করতে পারি? দেখা করে সামনাসামনি সব কথা বুঝিয়ে বলা যাবে। রঞ্জিনী কিছু বলতেই যাবে, তখনই সৌম্য আবারও ফোনটা কেড়ে নিয়ে রঞ্জিনীকে কনভিন্স করার চেষ্টা করে। রঞ্জিনী তখন তাকে জিজ্ঞেস করে সে ডক্টর পাকরাশিকে চেনে কিনা, কিন্তু সৌম্য এই নামে কাউকে চিনত না। এরপর সে রঞ্জিনীকে রিকোয়েস্ট করে তাকে এক রাত থাকার জন্য একটা জায়গা খুঁজে দিতে, কারণ তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। সেটা শুনে রঞ্জিনীরও খুব খারাপ লাগে। তাই সে সৌম্যকে তার মায়ের বাড়িতে চলে আসতে বলে, কারণ সেখানে আপাতত কেউ থাকছে না, আর ওই জায়গার অ্যাড্রেসও পুলিশের জানা নেই। সৌম্য সেটা শুনে খুশি হয়ে ফোনটা কেটে দেয়। এদিকে পুলিশ রিখিয়ার মাকে ডক্টর পাকরাশি এবং গগন রায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রিখিয়ার মা অথবা মামা কেউই তাদেরকে চিনত না। সেটা শুনে পুলিশও একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সৌম্য তখন পাকরাশির বিষয়টা নিয়ে চিন্তা করছিল, কিন্তু সমস্যা হলো সেও তো পাকরাশিকে চেনে না, আর রঞ্জিনী হঠাৎ তাকে এই ব্যাপারে কেন জিজ্ঞেস করলো সেটাও বুঝতে পারছে না। তখন রুদ্র বলে, সেটা তুই রঞ্জিনীকেই জিজ্ঞেস করে নিস, আমার কিছু খটকা মেটানোর আছে। সেটা শুনে সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের খটকা? আর তুই আমাকে ছেড়ে চলে যাবি কেন? অযথা হেয়ালি করিস না প্লিজ। তখন রুদ্র বলে, আমি কোনো হেয়ালি করি না, তুই করিস। তুই কি একটাবার ভেবে দেখেছিস মেসের খবরটা পুলিশকে কে জানালো? সৌম্য তখন চিন্তায় পড়ে যায়, কারণ অনিন্দ আর রিখিয়া বাদে তো কেউই ওই মেসের ব্যাপারটা জানতো না। তাই রুদ্রর মনে হচ্ছিল এমন কেউ আছে যে এই সমস্ত কিছু জানে, কিন্তু কারোর সামনে আসছে না। আড়ালে থেকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে সে সৌম্যর ক্ষতি করতে চাচ্ছে। তাই রুদ্র সেই ব্যক্তিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে রঞ্জিনী তার মায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল, তবে সেটা সে রাহুলকে জানায় না। রাহুলকে বলে সে একটা পার্টিতে আটকে গেছে। কথাটা শুনে রাহুল একটু অবাক হয় ঠিকই, তবে বিশেষ একটা রিয়াক্ট করে না।
তবে রঞ্জিনীর কথা সে পুরোপুরি বিশ্বাসও করতে পারছিল না। অন্যদিকে পুলিশ আবারও রিখিয়ার মায়ের সামনে প্রেগন্যান্সি কিটের কথা তুললে রিখিয়ার মা বিরক্ত হয়ে বলে, আমি তো আপনাদেরকে আগেও বলেছি রিখিয়ার মা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, আর এটা সৌম্য আগে থেকে জানতো। কিন্তু পুলিশের বারবার সন্দেহ হচ্ছিল যে এখানে নিশ্চয়ই পরকীয়ার কোনো ব্যাপার স্যাপার আছে, না হলে বাড়িতেও এই কিটটা আসবে কোথা থেকে। পুলিশের মনে হচ্ছিল নিশ্চয়ই সৌম্যর কারোর সঙ্গে সম্পর্ক আছে, আর রিখিয়া তাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল বলেই সে রিখিয়াকে সরিয়ে দিয়েছে। সেটা শুনে রিখিয়ার মা বলে ওঠে, আমি ভাবতেও পারছি না এমন একটা ছেলেকে আমি এতদিন অন্ধের মতো বিশ্বাস করেছি। ওর মনে এত কিছু ছিল। সে তো রীতিমতো সৌম্যের বিরুদ্ধে এফআইআর লেখাতে পর্যন্ত রেডি হয়ে যায়। এখন পাকরাশির ব্যাপারে যেহেতু কেউ কিছু বলতে পারছে না, তাই পুলিশ ডেটাবেস থেকে ডক্টর পাকরাশির ইনফরমেশন বের করে। সেখান থেকে ধীমান জানতে পারে যে ডক্টর পাকরাশি একজন সাইকিয়াট্রিস্ট, আর এটা গিয়ে সে বাকিদেরকে জানায়। নীলাঞ্জন সেটা শুনে অবাক হয়ে বলে, অনিন্দর কাছে সাইকিয়াট্রিস্টের নাম্বার কেন থাকবে? তখন ধীমান জানায় এই প্রশ্নের উত্তর তারা ডক্টর পাকরাশির কাছ থেকেই নেবে, কারণ সে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছে। ততক্ষণে সৌম্য রঞ্জিনীর বাড়িতে পৌঁছে গিয়েছিল। রঞ্জিনী তাকে জিজ্ঞেস করে সারাদিন সে কোথায় ছিল, কার সাথে ছিল। তখন সৌম্য জানায় সারাদিন নয়, তবে মাঝে মাঝেই তার সঙ্গে রুদ্রর দেখা হয়েছে। সেই তো সৌম্যকে বাঁচিয়েছে। সারাদিনের দৌড়ঝাঁপ আর এত চাপ বেচারা আর নিতে পারছিল না। এমন একটা অপরাধের জন্য সে পালিয়ে বেড়াচ্ছে যেটা কিনা সে করেইনি। তার এমন করুণ অবস্থা দেখে রঞ্জিনীরও খুব খারাপ লাগে। যেহেতু সৌম্যর অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই রঞ্জিনী তাকে রেস্ট করতে বলে পাশের রুমে চলে যায়। ভেতরের রুম থেকে জামা কাপড় নিয়ে আসার সময় রঞ্জিনী লক্ষ্য করে সৌম্য ফোনে রুদ্রর সঙ্গে কথা বলছে। এখন সে যেহেতু রুদ্রকে চিনত না, তাই তার মনে একটু কৌতূহল জাগে, যে কারণে রাতে সৌম্য ঘুমিয়ে পড়ার পর রঞ্জিনী খুব কৌশলে সৌম্যর মোবাইলটা নিয়ে রুদ্রর নাম্বার চেক করে। কিন্তু নাম্বারটা চেক করে কেন যেন সে ভীষণ ঘাবড়ে যায়। সে একা একাই বলতে থাকে, আমার কি ওকে ফোন করা উচিত? এরই মাঝে সৌম্য এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। আর তখন সে আড়াল থেকে শুনতে পায় রঞ্জিনী কাউকে ফোনে বলছে, সৌম্য কাল সকালেই চলে যাবে, তাই তোমাকে এখনই আসতে হবে। এই কথা শুনে সৌম্য বুঝে যায় রঞ্জিনীকে বিশ্বাস করাটাও তার ঠিক হয়নি, তাই সে রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সে রুদ্রকে ফোন করে সবকিছু জানায়। সে আড়াল থেকে দেখতে চাচ্ছিল রঞ্জিনী কাকে ফোন করে ডেকেছে, কিন্তু রুদ্র তাকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। এরই মাঝে রঞ্জিনীর বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। সেখানে আর কেউ নয়, বরং রিখিয়ার বস অমিতাভ ছিল। সেটা দেখে সৌম্য ভীষণ অবাক হয়। সে বুঝতে পারছিল রঞ্জিনী আর অমিতাভ মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছিল না। যাই হোক, বেশি না ভেবে সে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে অমিতাভ আর রঞ্জিনী বাড়িতে কোথাও সৌম্যকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এরই মাঝে আবার হঠাৎ পুলিশ খবর পেয়ে যায় রঞ্জিনীকে বেশ কিছুক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাহুলের কাছ থেকে তারা জানতে পেরেছিল যে রঞ্জিনী কোনো পার্টিতে আছে, কিন্তু এরকম একটা সিচুয়েশনে পার্টি করাটা তাদেরও খুব একটা হজম হচ্ছিল না। ওদিকে সৌম্য রঞ্জিনীর বাড়ি থেকে পালিয়ে এসে রুদ্রকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ দেখাচ্ছিল। সৌম্য কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার সামনে রাজিয়া চলে আসে। সে সৌম্যকে বলে, গাড়িতে উঠে এসো, না হলে অমিতাভরা তোমাকে ধরে ফেলবে। আর কোনো উপায় না পেয়ে সৌম্য সেখান থেকে তার সঙ্গে পালিয়ে যায়। যাওয়ার পথেও রাজিয়া তাকে বারবার একই কথা বলতে থাকে যে রুদ্রকে বিশ্বাস করাটা তার মোটেই উচিত হয়নি, কিন্তু সৌম্য সেটা মানতে চায় না, কারণ রুদ্রই তাকে এতদিন বাঁচিয়ে আসছে। তাই রুদ্রকে বিশ্বাস করাটা তার জন্য একদম ঠিক ডিসিশন। সেটা শুনে রাজিয়া বলে, বিশ্বাস করে লাভটা কি হলো? তুমি তো সেই খুনি হয়েই গেলে। এই কথা শুনে সৌম্য অবাক হয়ে যায় যে রাজিয়া এসব খুনের ব্যাপারে কিভাবে জানলো। তবে রাজিয়া সেই সবের কোনো উত্তর দেয় না। সৌম্য তখন তাকে সরাসরি জিজ্ঞেস করে সে আদৌ রিখিয়ার সহকর্মী ছিল কিনা। তখন রাজিয়া তাকে জানিয়ে দেয় সে আসলে রিখিয়ার কলিগ নয়, তবে সে রিখিয়ার সঙ্গে বেশ কয়েকবার অফিসে গেছে এবং সেখান থেকেই অমিতাভের সঙ্গে তার পরিচয় হয়েছে। হয়তো অমিতাভ তাকে পছন্দও করে। সেটা শুনে সৌম্য জিজ্ঞেস করে, তার মানে তুমিও কি অমিতাভকে ভালোবাসো? সেটা শুনে রাজিয়া হেসে বলে, কেন, তুমি ভালোবাসো না? রাজিয়ার কথা শুনে সৌম্য কনফিউজড হয়ে যায়। রঞ্জিনীও সৌম্যকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল। রঞ্জিনীর এটা ভেবে ভয় লাগছিল যে সৌম্য যদি পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখন অমিতাভ তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। তবে সে এটা বুঝতে পারছিল না যে রঞ্জিনী রাহুলকে ফোন না করে তাকে কেন ডেকে পাঠালো। তখন রঞ্জিনী বলে, রাহুল আসা মাত্রই সৌম্যকে পুলিশের হাতে তুলে দিত, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। আমি আপনাদের ব্যাপারে সবকিছুই জানি। এই কথা শুনে অমিতাভ ভীষণ ঘাবড়ে যায়। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। রাজিয়া তখন একটা মন্দিরের সামনে গাড়ি দাঁড় করিয়ে সৌম্যর জন্য প্রার্থনা করতে ভেতরে চলে যায়। সৌম্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজিয়া তার কোনো কথা শুনে না। সৌম্য তখন তার পেছন পেছন মন্দিরের দিকে গিয়ে দেখে রাজিয়া সেখানে কোথাও নেই। সে পাগলের মতো রাজিয়াকে খুঁজতে শুরু করে। তবে সেখানে এক নতুন মানুষের সঙ্গে দেখা হয় সৌম্যর। লোকটা ছিল ডক্টর পাকরাশি, রিখিয়ার সাইকিয়াট্রিস্ট। নামটা সৌম্যর জানা থাকলেও সামনাসামনি তাদের কখনো দেখা হয়নি, তাই হঠাৎ করে পাকরাশিকে দেখে সে একটু অবাক হয়। পাকরাশি সৌম্যকে জানায় যে রিখিয়া সৌম্যকে নিয়ে তার কাছে যেতে চেয়েছিল, কিন্তু সেই দিনই তার মার্ডার হয়ে যায়। সেটা শুনে সৌম্য আরো বেশি অবাক হয়। তখন পাকরাশি বলে, ও আপনাকে আনতে পারেনি, এটা ভালোই হয়েছে, কারণ সমস্যাটা আপনার নয়, ওর ছিল।
রিখিয়ার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, তাই হয়তো সে আপনাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করছিল। এদিক থেকে ও মারা গিয়ে ভালোই হয়েছে। এই কথা শুনেই সৌম্য পাকরাশির উপর প্রচণ্ড ক্ষেপে যায়। পাকরাশি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কথাটা খারাপ অর্থে বলেনি, সে শুধু বোঝাতে চেয়েছে সৌম্যর এখন রিখিয়াকে ভুলে যাওয়া উচিত, তার অতীতের সব কথাই তার ভুলে যাওয়া উচিত। কিন্তু সৌম্য সেটা মানতে নারাজ। সে উল্টো পাকরাশিকে মারতে শুরু করে। পাকরাশি তখন তার হাত থেকে পালানোর সময় বলতে থাকে, তোমার এখন এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, ঠিক যেমনটা কানপুর থেকে পালিয়েছিলে এখান থেকেও পালিয়ে যাও, না হলে আমি কিন্তু পুলিশের কাছে সব কিছু বলে দেব। এই কথা বলতে বলতেই একটা ট্যাক্সিতে করে সে সেখান থেকে পালিয়ে যায়। সৌম্য তাকে তাড়া করে ঠিকই, কিন্তু ধরতে পারে না। ওদিকে অমিতাভ আর রঞ্জিনী বারবার সৌম্যকে ফোন করে যাচ্ছিল, কিন্তু সৌম্য তাদের কলটাও রিসিভ করছিল না। আরেকদিকে ধীমান সরোজিনী পার্কের ব্যাপারে একটা ইনফরমেশন পায়, তাই সে নীলাঞ্জনকে সেখানে পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় পাকরাশির সঙ্গে দেখা করতে। রঞ্জিনীও ভাবতে ভাবতে হঠাৎ তার পাকরাশির কথা মনে পড়ে। সে অমিতাভকে জিজ্ঞেস করে সে পাকরাশি নামের কাউকে চেনে কিনা। তখন অমিতাভ জানায় সে পাকরাশিকে চেনে, সেই তো পাকরাশির নাম্বারটা রিখিয়াকে দিয়েছিল। রঞ্জিনীর তখন মনে হচ্ছিল ওই চেম্বারে গেলে কোনো রহস্য নিশ্চয়ই বেরোবে, তাই তারাও পাকরাশির চেম্বারের দিকে রওনা হয়। সৌম্যও তখন সেদিকেই যাচ্ছিল। তখনই তার কাছে রুদ্রর কল আসে। রুদ্র তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ পুলিশ অলরেডি পাকরাশির ইনফরমেশন পেয়ে গেছে, তাই যে কোনো সময় তারা সেখানে পৌঁছে যেতে পারে। কিন্তু সৌম্য তার কোনো কথা শুনতে চায় না। রিখিয়ার নামে আজে বাজে কথা বলাটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন রুদ্র বলে, সে যে মিথ্যে বলছে সেটা তুই শিওর হচ্ছিস কি করে? রিখিয়ার সাথে অনিন্দর সম্পর্ক ছিল, এই কারণেই তো অনিন্দর কাছে ডক্টর পাকরাশির নাম্বারটা পাওয়া গেছে। হয়তো তারা নিজেদের স্বার্থে তোকে ফাঁসাতে চাচ্ছিল। রুদ্রর কথা শুনে এবার সৌম্যও দ্বিধায় পড়ে যায়। তখন রুদ্র বলে, চেম্বারে আমি যাচ্ছি, তোর যাওয়ার কোনো দরকার নেই। এই বলে সে ফোনটা কেটে দেয়। তবুও সৌম্য চলে যায় পাকরাশির চেম্বারে। কিন্তু সেখানে গিয়ে বাইরে অনেক ভিড় দেখে সে একটু অবাক হয়। মানুষের কথা থেকে সে জানতে পারে পাকরাশির চেম্বারে চুরি হয়েছে এবং সেও বেশ গুরুতরভাবে আহত হয়েছে। সৌম্য কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই হঠাৎ রুদ্র তাকে পেছন থেকে এসে টেনে ধরে নিয়ে যায়। সেই মূলত পাকরাশিকে আহত করে সৌম্যর ফাইলটা চুরি করে নিয়ে এসেছিল। তবে যখন সেটা সে সৌম্যকে দেখায়, সৌম্য ফাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন রুদ্র তাকে বলে, আমি না তোকে এখানে আসতে মানা করেছিলাম, তারপরে তুই কেন এসেছিস? সেটা শুনে সৌম্য তাকে পাল্টা প্রশ্ন করে, তুই এখানে কেন এসেছিস? তুই তো পারলে লোকটাকে মেরেই ফেলতি। তখন রুদ্র বলে, দরকার পড়লে মারতাম, তুইও তো ওকে এখানে মারতেই আসছিলি। কিন্তু সৌম্য সেটা স্বীকার করতে চায় না, কারণ সে তো খুনি নয়। রুদ্র তখন ভানুর খুন নিয়ে সৌম্যকে টিটকারি দিতে শুরু করে। এতে সৌম্য রেগে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল। সেখানে চোখানিকে দেখে সৌম্য আর সামনে এগোয় না। তবে সেখান থেকে সে জানতে পারে মন্দিরে যে লোকটা তার সঙ্গে দেখা করতে এসেছিল সে আসলে পাকরাশি নয়। এটা দেখে সৌম্য আরও বেশি চিন্তায় পড়ে যায়। এরই মাঝে রঞ্জিনীরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু বাইরে এত মানুষের ভিড় আর পুলিশ দেখে তারা পালিয়ে যাচ্ছিল। তখনই ধীমানের চোখে ধরা পড়ে তারা। সে ভাবতেও পারেনি রঞ্জিনীকে অমিতাভের সঙ্গে দেখা যাবে, তাই ধীমান তাদেরকে নিয়ে যায় ইন্টারোগেশনের জন্য। অন্যদিকে সৌম্যর সাথে আবারও মন্দিরের ওই লোকটার দেখা হয়ে যায়। সৌম্য তখন তার পরিচয় জানতে চাইলে লোকটা তাকে কিছুই বলে না, শুধু বলে, তুমি ডকুমেন্টগুলো সরিয়ে খুব ভালো কাজ করেছ, এখন আর তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না। সৌম্য তখন তাকে জিজ্ঞেস করে যে সে কার লোক, রুদ্র, রঞ্জিনী নাকি অনিন্দর? লোকটা এসবের কোনো উত্তর দেয় না, শুধু বলে, আমরা সবাই তোমার সাহায্য করার চেষ্টা করছি। এদিকে আসল পাকরাশি যেহেতু হসপিটালে, তাই ধীমান তার ফেরার জন্য অপেক্ষা করছিল। এমন সময় রঞ্জিনীর কাছে রাহুলের কল আসে। রাহুল বুঝে গিয়েছিল রঞ্জিনী কোনো পার্টিতে যায়নি, সে সৌম্যকে বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে। রঞ্জিনী বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু তখনই পাশ থেকে একজন অমিতাভের নাম ধরে ডাকলে রাহুল বুঝে যায় রঞ্জিনীর অমিতাভের সঙ্গেই আছে, তাই সেও তৎক্ষণাৎ তাদের কাছে আসার জন্য রওনা হয়ে যায়। এরপর ধীমান রঞ্জিনীদের কাছে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে অমিতাভ বলে দেয় তারা সৌম্যর ব্যাপারে কথা বলতে এসেছে। রঞ্জিনী তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে অমিতাভ বলে, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, সত্যিটা পুলিশ ঠিকই জানতে পারবে। সেটা শুনে রঞ্জিনী বলে, একটা সত্যি বলতে গিয়ে কিন্তু সব সত্যি বেরিয়ে আসবে, আমাকেও কিন্তু অনেক কিছু বলতে হবে। তাদের এসব রহস্যময় কথা শুনে ধীমান প্রচণ্ড রেগে যায়। সে একটু চাপ দিতেই এক ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসে পুলিশের সামনে। তারা জানায় সৌম্যর সাহায্যের প্রয়োজন, এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। সেটা শুনে ধীমান একটু অবাক হয়। রঞ্জিনী তখন গতরাত রুদ্রর সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টা ধীমানকে জানায়, কিন্তু সমস্যা হলো রুদ্র যখন রঞ্জিনীর সঙ্গে কথা বলছিল তখন সেই কণ্ঠটাও রঞ্জিনীর কাছে সৌম্যর কণ্ঠের মতোই মনে হয়েছে, শুধু কথা বলার ধরনটা একটু আলাদা। এরপর সে তার ফোনে সেভ করা সৌম্যর নতুন নাম্বারটা দেখায়, যেটা কিনা সৌম্যর ফোনে রুদ্র নামে সেভ করা ছিল। তার মানে রুদ্রর আসলে কোনো অস্তিত্বই নেই, সৌম্যই রুদ্র। এসব শুনে ধীমান নিজেও একটু কনফিউজড হয়ে যায়। এরপর থেকে একে একে সমস্ত রহস্য ফাঁস হতে থাকে। তবে সবথেকে বড় টুইস্ট আসে অমিতাভের কাছ থেকে। জানা যায় সে আসলে একজন গে।
রিখিয়ার কারণে প্রায় তাদের অফিসে সৌম্যর যাতায়াত চলত। আর ওই সময়টাতে অমিতাভের সঙ্গে সৌম্যর একটা ভালো সম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, রঞ্জিনীও সৌম্যকে পছন্দ করত। আর তাই রাহুল এভাবে রঞ্জিনীর সৌম্যকে নিয়ে বাড়াবাড়ি করাটা মোটেও সহ্য করতে পারত না। এই কথা শুনে ধীমান হতবাক হয়ে যায়, কারণ সৌম্যর যদি ছেলেদের পছন্দ হয়ে থাকে তাহলে সে রিখিয়াকে ভালোবেসে বিয়ে করলো কেন? তখন অমিতাভ বলে, হতে পারে সে পুরোপুরি গে নয়, অথবা সে বাইসেক্সুয়াল। তবে কারণটা যাই হোক না কেন, সৌম্যর সঙ্গে সময় কাটাতে গিয়ে অমিতাভ তার সমস্যাটা ধরতে পেরেছিল। সে প্রতিদিনই বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করত অমিতাভের সঙ্গে, যেন প্রতিদিন একই চেহারার ভিন্ন ভিন্ন মানুষ। প্রথমে অমিতাভ বিষয়টা পাত্তা দেয়নি। সে ভেবেছে এটা হয়তো সৌম্যর ফ্যান্টাসি হবে। কিন্তু একদিন সৌম্য অন্য কেউ সেজে নিজেই অমিতাভের কাছে নিজেকে খুঁজতে এসেছিল। আর তখনই অমিতাভের মনে প্রথম খটকা লাগে। তারা বুঝতে পারে সৌম্য মানসিকভাবে সুস্থ নয়, তার নিশ্চয়ই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। আর এই বিষয়টাই সেদিন রুদ্রর সঙ্গে কথা বলার পর রঞ্জিনীও বুঝতে পেরেছিল। তাই তারা ডক্টর পাকরাশির সঙ্গে দেখা করতে এসেছে এই ব্যাপারে কথা বলার জন্য। প্রথমে ধীমান তাদের এসব কথা বিশ্বাস করে না। তার মনে হচ্ছিল রঞ্জিনীরা হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছে। কিন্তু তখনই ডক্টর পাকরাশি এসে কনফার্ম করে যে রঞ্জিনীরা যেটা বলছে সেটা একদমই সত্যি। আর সৌম্যর মধ্যে কোনো একটা পার্সোনালিটি নয়, অনেকগুলো পার্সোনালিটি তৈরি হয়েছে। এই বিষয়ে চেক আপ করানোর জন্যই রিখিয়া তাকে আনতে চেয়েছিল। এরই মাঝে রাহুল সেখানে পৌঁছে তাদেরকে জানায় যে সৌম্য ইন্সপেক্টর চৌখানিকে খুব ভয় পেত, যে কিনা এই কেসের ইনভেস্টিগেশন অফিসার। এটা শুনে ধীমান অবাক হয়ে বলে, আমাদের টিমে তো চৌখানি নামে কেউ নেই। আমি আর নীলাঞ্জনই তো এই কেসে কাজ করছি। সেখান থেকে বোঝা যায় শুধু রুদ্রই নয়, ভানু, চৌখানি, রাজিয়া, মাখন এবং বাকি সবাই যারা এতক্ষণ সৌম্যকে সাহায্য করছিল তারা কেউই আসলে রিয়েল ক্যারেক্টার নয়। সবটাই সৌম্যর কল্পনা, যারা কিনা প্রতিনিয়ত সৌম্যকে তাড়া করে বেড়াচ্ছে। সেই সাথে এটাও জানা যায় যে সৌম্য আসলে ভানুকে মারেনি, আর মারবেই বা কী করে? ভানুর তো কোনো অস্তিত্বই নেই। সে ওই দিন নিজের গলা নিজেই চেপে ধরেছিল, আর এই কারণেই তার শরীর এতটা খারাপ হয়ে পড়েছিল। ধীমান যত এই কেসের গভীরে যাচ্ছিল ততই যেন তার কাছে সবকিছু এলোমেলো লাগছিল। এরই মাঝে আবার নীলাঞ্জন তাকে ফোন করে জানায় যে সে সরোজিনী পার্ক থেকে অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছে। জায়গাটা কানপুর এলাকায়, অর্থাৎ সৌম্যর বাবার বাড়ি যেখানে। শুধু তাই নয়, যে গগন রায়কে তারা খুঁজে বেড়াচ্ছে সে হলো সৌম্যর বাবা, যাকে সৌম্য ছোটবেলায় নিজ হাতে খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আর সে কখনোই কানপুরে ফেরেনি। আসলে সৌম্য যাকে চোখানি ভেবে যাচ্ছিল সেই হচ্ছে সৌম্যর বাবা গগন রায়। এসব কথা শুনে এবার ধীমানের মাথাও যেন পুরোপুরি আকাশ ভেঙে পড়ে। তখন ডক্টর পাকরাশি তাকে জানায় যে সৌম্য ছোটবেলা থেকে অনেক টর্চার সহ্য করেছে। নিজের কথাগুলো, নিজের কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারত না। তাকে সাহায্য করার মতোও কেউ ছিল না। তাই সে ধীরে ধীরে তার চারপাশে একটা দেওয়াল তৈরি করেছে, আর এমন কিছু পার্সোনালিটি তৈরি করেছে যেটা তাকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে ড্রাইভ করে এবং প্রয়োজনে তাকে বিপদ থেকে বাঁচাতেও সাহায্য করে। এখান থেকে এটাও জানা যায় যে রিখিয়ার খুনটাও সৌম্য নিজেই করেছে। আপাত দৃষ্টিতে ধারণা করা যায় ওই সময় রুদ্র তার উপর অ্যাক্টিভ ছিল, কারণ রুদ্র রিখিয়াকে কখনোই পছন্দ করত না। তবে আসল সত্যিটা কি সেটা আসলে সবারই অজানা। এই কথা শুনে ধীমান বুঝতে পারে সৌম্য তাদের জন্য অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর। তাই তারা দ্রুত রঞ্জিনীর কাছ থেকে সৌম্যর নাম্বারটা নিয়ে সেটা ট্র্যাকিংয়ে দিয়ে দেয় এবং সেখান থেকে লোকেশন নিয়ে সৌম্যকে ধরার জন্য বেরিয়ে পড়ে। সৌম্য সেই সময় কল্পনা করছিল ভানুদা তাকে ট্যাক্সিতে করে কোথাও নিয়ে যাচ্ছে, আর তার ওই মাল্টিপল পার্সোনালিটি তাকে তাড়া করে বেড়াচ্ছে। ভানু তাকে নিয়ে একটা পুরনো বাড়ির মধ্যে যায়। সেখানে গিয়ে সৌম্য দেখতে পায় তার পার্সোনালিটিতে থাকা সবাই সেখানে উপস্থিত আছে। তারা নানাভাবে সৌম্যকে প্রেশার দিচ্ছিল, আর সৌম্য তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এরই মাঝে পুলিশরা সেখানে পৌঁছে গিয়ে দেখে সৌম্য একাই নিজের সঙ্গে কথা বলছে। সৌম্যর পার্সোনালিটিগুলোর মধ্যে সবচেয়ে সাহসী আর কেয়ারলেস ছিল রুদ্র। তাই সৌম্য এবার সেখান থেকে পালানোর জন্য রুদ্রকে বেছে নেয়। কিন্তু রুদ্র কি পারবে এবার পুলিশের হাত থেকে সৌম্যকে বাঁচাতে? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা যেহেতু একটা প্রশ্নের মাধ্যমে শেষ হয়েছে, তাই এবারের দায়িত্বটা আপনাদের। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে এর দ্বিতীয় পার্ট নিয়েও আমরা দ্রুতই আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।